160 ইউনিয়ন পরিষদে ভোট গণনা চলছে। কক্সবাজারে সহিংসতায় নিহত 2, গুলিবিদ্ধ 7। 15 দফা দাবিতে কাল থেকে সারা দেশে 72 ঘন্টা ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘটের ডাক। ওয়াসার পানিতে মিলেছে কলিফর্ম, দূষণ রোধে গেল 2 বছরের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট। অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক মালিকের 30 বছর কারাদণ্ড। পাট থেকে তৈরি হচ্ছে প্রিন্টারের কালি সহ ব্যতিক্রমী পণ্য, আসছে পানি ছাড়া আঁশ ছড়ানোর প্রযুক্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ডিজিটাল ঢেকে উদ্ভাবন করে চাল প্রস্তুত করছেন ঠাকুরগাঁওয়ের ওমর ফারুক, সুস্বাদু হওয়ায় বাড়ছে চাহিদা। একশো 160টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এর মধ্যে 45 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া 9 পৌরসভার সবকটিতে এবং 11 ইউনিয়নে ইভিএমে ভোট হয়েছে। ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। এদিকে কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় 2 জন নিহত হয়েছে, গুলিবিদ্ধ 7 জন। বেশ কয়েকটি জায়গায় ঘটেছে ভোট বর্জনের ঘটনা। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। বৃষ্টি বাদল মাথায় করে নিয়ে সুস্থভাবে ভোট দিচ্ছি, খুব শান্তিতে ভোট দিচ্ছি। যশোরের নওপাড়া পৌরসভায় 30 কেন্দ্রের প্রথমবারের মতো ইভিএমে ভোট। পুরুষের চেয়ে নারী ভোটার উপস্থিতি ছিল বেশি। ভোট হচ্ছে জনগণের অধিকার, ভোটটা দিতেই হবে। আবার মনোনীত প্রার্থীকে আমি ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো ভোট দিলাম। সুস্থ শান্তিতে খুব ভালো, সিস্টেমটাও ভালো, শান্তিতে ভোট দিয়ে আসলাম। কিন্তু আমাদের কেন ওয়েদারটা খারাপ হয়ে আমাদের একটু অসুবিধা হচ্ছে। এই ফেনীতেও ইভিএমে ভোট হওয়ায় ভোটারদের মাঝে ছিল উৎসাহ উদ্দীপনা। দেরিও নেই, ইনশাআল্লাহ শান্তি মতো আল্লাহ দিয়ে ভোট দিয়ে লাইছে। তবে কোথাও কোথাও পরিস্থিতি ছিল সহিংস। কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালী পৌরসভা ও 14টি ইউনিয়নে সকাল থেকে ছিল ভোটারের সরব উপস্থিতি। তবে বিপত্তি বাধে বেলা 11:30টার দিকে। কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নে 5 নম্বর ওয়ার্ডের পিলককাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ। এই সময় আবু হালিম নামে একজনের মৃত্যু হয়, আহত হয় বেশ কয়েকজন। অন্যদিকে মহেশখালীর কুতুবজম ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আবুল কালাম নামে আরও একজন মারা যায়। সহিংসতা ছাড়াও বেশ কয়েকটি জায়গায় ছিল ভোট বর্জনের ঘটনা। অনিয়মের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় 2 নৌকা প্রার্থী সহ 7 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেন। ভোট কেন্দ্রে বাধা দেওয়ার অভিযোগে সাতক্ষীরার কলারোয়ায় কেরাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থগিত করা হয় ভোট। খুলনার 5 উপজেলার 34টি ইউনিয়ন পরিষদে কিছু অভিযোগ পেলেও সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে বেশিরভাগ ইউনিয়নে ভোটার উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। বৃষ্টি উপেক্ষা করে ভোট কেন্দ্রে যান অনেকে। নারী ও তরুণ ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে সংবিধান সম্মতভাবেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, নির্বাচন এবং নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বিএনপি প্রস্তুতি শুরু করেছে। বিএনপি যেমনি গায়ের জোরে আইন লঙ্ঘন করতে চায়, তেমনি সংবিধানও জানতে চায় না। জাতীয় নির্বাচন কিভাবে, কার অধীনে হবে, এটা মীমাংসিত বিষয়। সংবিধান সম্মতভাবে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বরং বিএনপি প্রস্তুতি শুরু করেছে। জাতিসংঘের 72তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে ফিনল্যান্ড থেকে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি চার্টার ফ্লাইটে স্থানীয় সময় বিকেল 5:26 নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা ও ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। এদিকে বিমানবন্দরের বাইরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী পরিবারের কয়েকশো কর্মী সমর্থক। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তারা জড়ো হয় বিমানবন্দর এলাকায়। বর্ধিত আয়কর বাতিল সহ 15 দফা দাবিতে 21 নভেম্বর ভোর 6টা থেকে 72 ঘণ্টা সারা দেশে পণ্য পরিবহন করবে না ট্রাক শ্রমিকরা। রাজধানীর তেজগাঁ ট্রাক স্ট্যান্ডে সমাবেশ থেকে শ্রমিক নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। প্রতিদিন পণ্য নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে ট্রাক শ্রমিকরা। বিভিন্ন সময় মহাসড়কে চাঁদাবাজি সহ নানা হয়রানির অভিযোগও আছে শ্রমিকদের। এ অবস্থায় 15 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক টার্মিনালে সমাবেশ করে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন ও কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। সমাবেশ থেকে চাঁদাবাজি ও হয়রানিমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান মালিক ও শ্রমিকরা। গাড়ি চালাচ্ছে ড্রাইভার আজকে 7 বছর 10 বছর হেভি গাড়ি লাইসেন্স দিয়ে মালিক দিয়ে আমার ড্রাইভার তো জাল লাইসেন্স নেই, তাহলে তো জাল লাইসেন্স বানাতে পারতো হেভি লাইসেন্স। 21 সেপ্টেম্বর ভোর 6টা থেকে আমাদের মালিক এবং শ্রমিকদের এই প্রাণের দাবি বাস্তবায়নের জন্য আমরা কর্মবিরতি যাচ্ছি। শান্তিপূর্ণ কর্মবিরতিতে কোনো ধরনের বাধা না দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি। অগ্রিম কর ফেরত দিতে হবে, অন্যথায় অনির্দিষ্টকালের জন্য পরিবহনের চাকা বন্ধ থাকবে। আমার অধিকার আমাকে দিতে হবে, অন্যথায় আমার কোনো মালিক, আমার কোনো শ্রমিক ঘরে ফিরে যাবে না। সরকারিভাবে শ্রমিকদের রেশন কার্ড করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। যতক্ষণ পর্যন্ত আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। পানি দূষণ রোধে ঢাকা ওয়াসা বিগত 2 বছরে কি পদক্ষেপ নিয়েছে, কি করছে এবং কি করবে সে বিষয়ে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 2রা নভেম্বর ওয়াসার আইনজীবীকে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদেশটি দিয়েছেন বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ঢাকা ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত দুর্গন্ধ ও ময়লা দীর্ঘ সময় ফোটানোর পরও কিছু এলাকার পানি থেকে দুর্গন্ধ দূরই হয় না, এই অভিযোগ দীর্ঘদিনের। আর এই বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। 2018 সালে দায়ের হওয়া রিটের আদেশে কমিটি গঠন, বিভিন্ন এলাকার পানি পরীক্ষার আদেশ দেয়া হয়। পরে ঢাকা ওয়াসার পানি পরীক্ষার 2টি প্রতিবেদনেই দেখা যায় 10টি বিতরণ জোনের 59টি এলাকার পানিতেই ব্যাকটেরিয়াজনিত দূষণ। পুরান ঢাকার পাতলাখান লেন, মিরপুরের কাজীপাড়া ও বিতরণ জোন 7-এর শনির আখড়া, দনিয়াস থেকে সংগ্রহ করা পানিতে পাওয়া গেছে মানুষের মল বা কলিফর্ম। পরে রিট মামলাটির শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়, কিন্তু করোনার কারণে দীর্ঘদিন শুনানি হয়নি। তবে সোমবারই শুনানির জন্য তালিকায় ওঠে মামলাটি। শুনানিতে 2 বছর ধরে ঢাকা ওয়াসা কি করেছে, দূষিত পানির সরবরাহ বন্ধে কি ব্যবস্থা নিয়েছে তা জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। তাদের যে কর্মপরিকল্পনা, অর্থাৎ তারা কি করেছে লাস্ট 2 বছরে, তারা কি করছে এই দূষিত পানি রোধে এবং তারা কি করবে, এই সামগ্রিক ব্যাপারে একটা কর্মপরিকল্পনা আগামী নভেম্বরের 2 তারিখে তারা কোর্টে সাবমিট করবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি তাও জানাতে নির্দেশ দিয়েছে আদালত। গত যে টেস্ট ছিল, এই টেস্টে যে রেজাল্টগুলো আসছিল, যে জায়গাগুলোতে ভালনারেবল, যেরকম মিরপুর ছিল, পল্লবী ছিল, এসব বিষয়ে উপস্থাপনের পর ওয়াসা জানিয়েছে তারা 2 নভেম্বরের মধ্যে বিষয়গুলো আদালতকে জানাবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যের ড্রাইভার সেই মালিকের 30 বছরের জেল দিয়েছে আদালত। ঢাকা মহানগরের বিশেষ ট্রাইব্যুনাল সোমবার রায় ঘোষণা করেন। অস্ত্র আইনের মামলার 2টি ধারায় অভিযুক্ত মালিকের সাজা ভোগের আদ্যোপান্ত তুলে ধরছেন রাসেল খান।
অবৈধ অস্ত্র, জাল নোটের কারবার ও চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালেক। গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে মালেককে আটক করে র্যাব। অতঃপর র্যাবের পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে একাধিক মামলা করেন। ওই সময় ১৪ দিন জিজ্ঞাসাবাদও করে পুলিশ। চলতি বছরের ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ড্রাইভার মালেককে আসামি করে চার্জশিট দেন। ১৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য হয়। দুটি মামলায় ১৫ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেয় আদালত। রায়ে বলা হয়, দুটি মামলার শাস্তি একই সাথে ভোগ করবেন ড্রাইভার আব্দুল মালেক। অস্ত্র মামলা তাকে সাজা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আরও অন্যান্য মামলা আছে। এখানে যে তার কাছে জাল টাকা পাওয়া গেছে, স্পেশাল পাওয়ার একটা মামলা হয়েছে, সেটা আলাদাভাবে মামলা হবে। এবং তার বিরুদ্ধে যে অবৈধভাবে যে টাকা ইনকাম সে করেছে, এই ব্যাপারে দুদক তদন্ত করছে, সেই মামলাও হবে। মালেকের আইনজীবী বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বঞ্চিত হয়েছে। আমরা এর মোটেও সন্তুষ্ট না, এই কারণে বিকজ একটা অস্ত্র মামলা, এই মামলার টোটাল কাগজপত্রের মধ্যে মূলত অস্ত্রটা কেউ উদ্ধার করেছে, কয়টার সময় উদ্ধার করেছে, এই তথ্যটাই প্রমাণিত হয়নি। জাজমেন্ট হয়েছে, আদালতের প্রতি আমাদের রেসপেক্ট আছে, যেহেতু উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, আমরা সার্টেনলি উচ্চ আদালতে যাব। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় আব্দুল মালেক নিজেকে নির্দোষ দাবি করেন। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। দেশে করোনা সংক্রমণের মাত্রা কমছে প্রতিদিন, তবে ৫% উপরেই আছে সপ্তাহখানেক ধরে। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭,২৫১। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৮১০টি ল্যাবে একদিনে জমা পড়েছে ২৭,৮০০ নমুনা। পূর্বের বাকি নমুনা সহ ২৭,৪৩১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ১,৫৫৫ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৫,৪৪,২৩৮ জন। একদিনে ১,৫৬৫ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫,০৩,১০৬ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার ৫.৬৭%। সুস্থতা ৯৭%-এরও বেশি ও মৃত্যু হার ১.৭৬%। পাট থেকে আসছে আরও কিছু নতুন পণ্য। প্রিন্টার ও ফটোকপিয়ার মেশিনের কালি, ট্যাবলেটের বাইন্ডার সিএমসি, রেশমের সংমিশ্রণে উন্নত মানের সুতা উদ্ভাবনের গবেষণা এখন চূড়ান্ত পর্যায়ে। এছাড়া পানি ছাড়া পাটের আঁশ ছাড়ানোর প্রযুক্তিও খুব শিগগিরই দেখতে যাচ্ছে আলোর মুখ। মফিউর রহমানের রিপোর্ট। পাটের সম্ভাবনা অপার। অনেক কিছুই এখন পাট দিয়ে তৈরি হচ্ছে। একসময় যা ছিল সাধারণ মানুষের চিন্তার বাইরে, বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবনী প্রচেষ্টায় দিন দিন খুলছে অর্থকরী ফসলটির সম্ভাবনার দুয়ার। পাট দিয়ে এখন পর্যন্ত ২৮২টি পণ্য তৈরি হচ্ছে দেশে। তবে খুব অল্প সময়ের মধ্যে আসছে আরও কিছু নতুন পণ্য। নতুন এসব পণ্যের গবেষণা এখন শেষ পর্যায়ে। পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, সোনালী আঁশ পাট থেকে অনেক কিছুই তৈরি করা সম্ভব। পাট একটা বিকল্প পদ্ধতি, যেটা থেকে ব্যাপক হারে পাল্প এবং পেপার, এতে কারেন্সি পেপার থেকে সব টাইপের পেপার করা যাবে। পাল্পে থেকে একটা অংশ চলে গেল পেপার, একটা অংশ চলে গেল সেলুলোজ, মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ যেটা। পাটখড়ির কয়লায় তৈরি কম্পিউটার প্রিন্টার ও ফটোকপিয়ার মেশিনের কালি, ট্যাবলেটের বাইন্ডার সিএমসি, পাট ও রেশমের সংমিশ্রণে তৈরি উন্নত মানের সুতা শিগগিরই যুক্ত হতে যাচ্ছে পাট পণ্যের বহরে। প্যারাসিটামলের কথা যদি বলি, যেখানে 500 mg প্যারাসিটামলে কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা প্যারাসিটামল, এটার পরিমাণ কিন্তু খুব কম। এখানে কিন্তু সেলুলোজই ব্যবহার হয়, হয়তো এটা আটা থেকে আসে, নতুবা অন্য কোনো সোর্স থেকে আসে, ওটাও আসলে সেলুলোজ কিংবা কার্বোহাইড্রেট। আর জোট থেকে যেটা আসবে এটা সেলুলোজ। নতুন পণ্যগুলোকে যুগান্তকারী উদ্ভাবন হিসেবে দেখছেন পাট পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের কর্মকর্তারা। আন্তর্জাতিক অঙ্গনে এসব পাটজাত পণ্য ব্যাপক সাড়া ফেলবে বলে আশা তাদের। পাটের গবেষণার অনেক কাজ চলছে, বর্তমানে অনেকগুলি প্রজেক্ট বিজিআরআইতে চলমান আছে। সারা দেশে যেই পরিমাণ পাটখড়ি আমাদের আছে, সবগুলি যদি আমরা এইভাবে প্রসেস করতে পারি, এখান থেকে আমাদের যে রপ্তানির পরিমাণ সেটা আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব। এদিকে পানি ছাড়া পাটের আঁশ আলাদা করার প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রেও সফলতার দ্বারপ্রান্তে বিজ্ঞানীরা। এসব উদ্ভাবন ও পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে
আবারও পাটের সোনালী দিন ফিরে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হলো আমাদের পানির অভাবে অনেক বছরই পাট পচানোর সমস্যা হয়। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকছে। এ মাসেই কমবে ডেঙ্গু, ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনার গেজেট ডিসেম্বরে। রপ্তানি পোশাক পথে চুরি, ৫,০০০ ঘটনায় জড়িত সাইট সিন্ডিকেট। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বিশ্বের অন্যান্য অনেক দেশের চেয়ে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো বলেও জানান তিনি। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের গেজেট চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী। মাহমুদ হাসানের রিপোর্ট। এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৫,৭০১ জন, মৃত্যু হয়েছে ৫৯ জনের। হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে ২০০-র কাছাকাছি রোগী। এই যখন চিত্র, তখন ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলমান উল্লেখ করে চলতি মাসে এর প্রকোপ কমে আসবে বলে জানান এলজিআরডি মন্ত্রী। সকালে সচিবালয়ে এক সংলাপে একথা বলেন তিনি। দক্ষিণে আমাদের এডিস আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, এই কারণে আসলে এখানে ডেন্সি এলাকা বেশি, আর এখানে লোকজনরা সচেতন হয়। তবে আমরা আশাবাদী যে এই মাসের ভিতরে এটা অনেক কমে যাবে। বিশ্বেও অনেক দেশের চেয়ে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো বলেও মনে করেন তিনি। এশিয়া সিঙ্গাপুরে এই মুহূর্তে ৭,০০০ সিঙ্গাপুরে ৫ লক্ষ লোক, ৫০ লক্ষ লোক হচ্ছে। তো অতএব এই কথাটা আমি এভাবে বললে খুব বেমানান হবে যে আমি একটু নিয়ন্ত্রণ করি বলবো। স্থানীয় সরকারের সেবা এবং অর্থের সঠিক ব্যবহারে মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনার গেজেট প্রকাশিত হবে। আইনগুলোতে কিছু ছোটখাটো ত্রুটি আছে, যেমন জেলা পরিষদের আইন পরিবর্তন করার জন্য আমি ইতিমধ্যে কাজ করছি, পৌরসভার আইন পরিবর্তন করার জন্য কাজ করছি। জেলা পরিষদগুলোতে শীঘ্রই হিসাব নিরীক্ষক নিয়োগ দেওয়ার কথাও জানান মন্ত্রী। আইন দ্বারা ক্ষমতায়ন করা হয়েছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের চিঠি যাওয়ার বিষয়টি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিক নেতারা সাক্ষাৎ করতে আসলে মন্ত্রী বলেন, হয়তো একটা ভুল বোঝাবুঝির কারণেই চিঠিটা গেছে। এই ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, চিঠির উৎপত্তিটা কোথায় সেটি খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে কি হয়েছে তা বের করা হবে এবং ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। চিঠির উৎপত্তিটা কোথায় সেটা আমি দেখেছি। আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা গিয়েছে। যেখানেই যেয়ে থাকুক, চিঠিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকমভাবে যাওয়া উচিত হয়। এটা নিয়ে আমরা একটু দেখে নিই, আমরা কোত্থেকে কি হয়েছে, আমরা এটার ব্যবস্থা নেব। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের দাবির পক্ষে জনগণ গত 12.5 বছরে সাড়া দেয়নি, আগামীতেও দিবে না। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসেব তলব সম্পর্কে মন্ত্রী বলেন, তাদের কেন চিঠি দেওয়া হয়েছে তা বোধগম্য নয়। সরকার যে কারো ব্যাংক হিসাব চাইতেই পারে, চাওয়াটা অবশ্যই দোষের নয়, কিন্তু এটি কেন পত্রিকায় আসলো সেটি হচ্ছে প্রশ্ন। তবে আমি মনে করি কেউ স্বচ্ছ থাকলে এখানে কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। অনেকদিন ধরে গার্মেন্টস পণ্য চুরি করে সিন্ডিকেট গড়ে তুলেছিল পরিবহন এজেন্সির একটি চক্র। গোয়েন্দা জালে ধরা পড়ার পর জানা গেল চোরাই পণ্যের বাজার সম্পর্কে। ডিটেকটিভ ব্রাঞ্চের সাথে কথা বলে এই চক্রের বাকিটা জানাচ্ছেন রাসেল খান। সম্ভাবনার পোশাক খাত, কিন্তু মাঝে মধ্যেই চ্যালেঞ্জের মধ্যে পড়ে। মালিক হারায় আন্তর্জাতিক ক্রেতা আর বাজার হারায় বাংলাদেশ। অগণিত সেই চ্যালেঞ্জের একটি এবার জানা গেল। তৈরি পোশাক বন্দরে পৌঁছানোর আগেই উধাও হয়ে যেত পথিমধ্যে। ডেলিভারি অর্ডারের সাথে মিলত না হিসেব নিকেশ। এ নিয়ে অনেকবার হয়েছে মামলা মোকদ্দমা। পরে নানা জটিলতায় সঠিক সময়ে পণ্য সরবরাহ করতে পারেনি মালিকপক্ষ, যে কারণে বিদেশি ক্রেতাদের কাছে সুনাম আর বিশ্বাস হারিয়েছে অনেক প্রতিষ্ঠান।
গত 15 সেপ্টেম্বর 17,152 পিস পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে যায় নেটওয়ার্ক ক্লথিংয়ের কাভার্ড ভ্যান। শিপমেন্টের সময় 5,000 পিস পণ্য কম পড়লে মামলা হয় তেজগাঁও শিল্পাঞ্চল থানায়। অতঃপর শুরু হয় খোঁজাখুঁজি। বাইং হাউসের নিকট বিক্রি করে এবং তারা সেই বিদেশি যে ছোট ছোট ক্রেতা তাদের নিকট বিক্রি করে দেয়। একদিন আগে ধরা পড়ে গার্মেন্টস পণ্য চুরির সিন্ডিকেট। ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে রাস্তা থেকে এই চুরি করতেছিল, এই মালামালগুলি চুরি করেছিল এবং তাদের এই ভিত্তিতে তাদের যে মাস্টারমাইন্ড যে সবসময় এই চুরির আমরা যাকে অনেক দিনই খুঁজছিলাম, যে সিলেটি সাইদা তাকে আমরা গ্রেপ্তার করেছি। এ চক্রের কাজই ছিল রাস্তার মধ্যে ট্রাক আর কাভার্ড ভ্যান থেকে পণ্য চুরি। আমরা সামনের দিনগুলিতে সমস্ত রোডের সেফটি সিকিউরিটি আরও বৃদ্ধি পাবে, যেহেতু আমরা আরও উন্নতির দিকে যাচ্ছি। রোডের সিকিউরিটি সিস্টেম বৃদ্ধি পাবে, সিসি ক্যামেরা লাগানো হবে বা এই সমস্ত ম্যানেজমেন্টকে আরও ইমপ্রুভ করা হবে, এটার নীতিমালা হচ্ছে। চক্রটি এ পর্যন্ত 1000 কোটি টাকার পণ্য চুরি করেছে ধারণা গোয়েন্দা পুলিশের। যদি তার কিছু যে আর্থিক বিষয়গুলি নিয়ে আমরা ভবিষ্যতে যে মানি লন্ডারিং মামলা হতে হবে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শুভ তিথি মধু পূর্ণিমার উৎসবে ভিন্ন মাত্রা দিয়েছে বইপ্রেমীদের একটি সংগঠন। পৃথিবী বদলে দেয়া মনীষী ও বিষয় নিয়ে বই বিপ্লব সিরিজের প্রথম প্রকাশনা গৌতম বুদ্ধের পূর্ণাঙ্গ জীবনী বুদ্ধ। সারা দেশের 11টি গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহারে বইটির মোড়ক উন্মোচন করেছেন বৌদ্ধ বিহারের বান্তে ভিক্ষুরা। নট ফর সেল ক্লাবের সদস্যরা জানান, বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে তাদের এই প্রয়াস। মানিক শিকদারের রিপোর্ট। বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমার শুভ এই দিনটি নানা উৎসব ও আনন্দ আয়োজনে উদযাপন করেন। নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষ দিনটিতে বুদ্ধ ও ভিক্ষু সংঘকে মধু দান করে থাকেন। তবে এবারের আয়োজনে ব্যতিক্রমী বইপ্রেমীদের সংগঠন নট ফর সেল ক্লাবের ব্যতিক্রমী আয়োজন। ক্রয় নয়, অর্জন করুন এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে তারা নির্মাণ করেছেন কালেক্টরস এডিশন। 50 বই সিরিজের প্রথম বই বুদ্ধ গ্রাফিক গাইডের মোড়ক উন্মোচন হলো এই শুভ দিনে। গৌতম বুদ্ধের জীবনী নিয়ে বইটি লিখেছেন জেইন হপ ও বরিন ভ্যান লুন, অনুবাদক সাইম শামস। তারুণ্যে উদ্দীপ্ত 1000 সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানান বুদ্ধ ভান্তে ও বিশিষ্টজনেরা। তারা জানান, দেশের ইতিহাসে এবারই প্রথম একসাথে 11টি বৌদ্ধ বিহারে বইয়ের মোড়ক উন্মোচন করা হলো। 4টা জিনিস তাদের হাতে এসেছে। একটা হচ্ছে প্রথম বুদ্ধ, দ্বিতীয় হচ্ছে তারা বই, তৃতীয় হচ্ছে তাদের চেতনা বা ঐক্যবদ্ধতা, চতুর্থ হচ্ছে অসাম্প্রদায়িকতা। আসলে ওনারা চেয়েছেন পুরো জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, সহজভাবে, অর্থাৎ বুদ্ধকে ওনারা জাগ্রত একজন সত্তা হিসাবে দেখাতে চেয়েছেন। এনএফএসসি ক্লাবের সদস্যরা জানান, জ্ঞানের আলো ছড়িয়ে দিতেই তাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস। সম্মিলিত হয়ে প্রায় 300 বইয়ের মতো প্রথম ছাপিয়েছিলাম কালেক্টরস এডিশন। কিছু ভালো করার উদ্দেশ্যে আমরা একত্রিত হতে হতে এটা একটা জায়গা হয়ে গেছে এবং এটা আসলে একটা ক্লাব না, এটা আসলে প্রেম হয়ে গেছে। সংগঠনের সম্পাদক জানান, বিশ্ববিখ্যাত লেখকদের কালজয়ী বইয়ের অনুবাদ দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে দেশ বিদেশের লেখকদের মৌলিক বইও প্রকাশ করবে এই ক্লাব। আমরা এক যুগের মধ্যে 50 লক্ষ পাঠকের কাছে পৌঁছাতে চাই। বাংলা ভাষাভাষী যত পাঠক আছে সবাইকে একত্রিত করা। বইয়ের যে মূল্য অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে অনেকের ক্রয় সীমার মধ্যে দিয়ে। এখন আমরা যেটা করতে পারছি এই ক্লাবিং সিস্টেমে, আমরা নির্মাণ খরচে আমরা পৌঁছে দিতে পারছি মানুষের কাছে। শিগগিরই 50 বই সিরিজের পরবর্তী বই মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেক্টরস এডিশন প্রকাশ হবে বলে জানান ক্লাবের সদস্যরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ডিজিটাল ঢেঁকি উদ্ভাবনের পর নিজেই ধান ভেনে চাল প্রস্তুত করছেন ঠাকুরগাঁওয়ের ওমর ফারুক। সুস্বাদু ও রাসায়নিক মুক্ত হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে এই ঢেঁকি ছাটা চাল। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিক নাজনীন।
একসময় গ্রামের গৃহস্থবাড়ির বউরা ঢেকিতে পাড় দিয়ে ধান বাঁধতেন আর গান গাইতেন। নানা সুখ দুঃখের গল্পে সময় পার করতেন তারা। ধান ভানার পাশাপাশি চালের গুঁড়া, চিড়া, মুড়ি, এমনকি হলুদ মরিচও গুঁড়া করা হতো ঢেকিতে। গ্রামীণ সভ্যতার সেই ঢেকি এখন আর তেমন দেখা মেলে না। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলের ভর্নিয়া গ্রামের ওমর ফারুক ঢেকির ঐতিহ্য ধরে রাখতে যোগ করেছেন আধুনিক সংস্করণ। এই ডিজিটাল ঢেকিতে পা দিয়ে নয়, মোটর চালিত লোহার হাতলে চাপ দিয়ে ধান ভানতে হয়। এতে সময় ও শ্রম দুটোই কম লাগে। না, আমার শুরু থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি একটু নতুন ধরনের কিছু নিয়ে কাজ করব। তো তারপরে আমি এটা স্থাপন করেছি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে এটাকে একটু বড় পরিসরে নিয়ে যাওয়া। এই অবস্থায় যদি আমি কারিগরি কিংবা প্রযুক্তিগত যদি সাহায্য সহযোগিতা পাই, তাহলে এটাকে আমি বৃহৎ আকারে প্রোডাকশনে যেতে পারবো। ওমর ফারুক জানান, এই ঢেকিতে সহজেই দিনে 5 থেকে 6 মণ ধান ভানা যায়। ম্যানুয়াল ওয়েতে যাই, এখানে কোনো মেডিসিনের কোনো সংস্পর্শ নাই। এটা হচ্ছে বা আমরা হচ্ছে অটো চালের যে চালের বিষয়টা লক্ষ্য করি, সেখানে দেখবো যে আমরা ফাইবারের অংশটুকু পাই না, ফাইবার টোটালি নাই। কিন্তু আমার এটা হচ্ছে ফাইবার সমৃদ্ধ, শতভাগ রাসায়নিক মুক্ত আর সুস্বাদু হওয়ায় দিন দিন বাড়ছে তার ঢেকি ছাটা চালের চাহিদা। ডিজিটাল ঢেকিতে আমরা বানাচ্ছি, এখন আগের থেকে সময় কম লাগছে, চালও ভালো হচ্ছে। ফারুক মামা যে উদ্যোগটা নিচ্ছে, এই যে আপনার ঢিকির চাউল, এই ঢিকির চাউল যদি আপনার মানুষকে আপনার ঠিক মতো দিতে পারে, খাওয়াইতে পারে, তাহলে আমরা মানুষ খুব আপনার উপকৃত হব। আমরা পূর্বেই যেমন ঢেকি ছাটা চাউলের অভ্যস্ত ছিলাম, ভিটামিন বেশি সবটাই বজায় থাকতো, বর্তমানে সেই চাহিদা আবার ফিরে আসছে। এদিকে ওমর ফারুকের উদ্ভাবনের প্রশংসা করে ঢেকি ছাটা চাল বাজারজাতকরণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যদি এটা অব্যাহত রাখে তাহলে এটা জনপ্রিয় হবে এবং আমরা পুষ্টি সমৃদ্ধ চাল আমরা খেতে পারবো। আধুনিকতার ছোঁয়ায় সবকিছু বদলে গেলেও চিরায়ত বাংলার ঐতিহ্য ধরে রাখা দরকার বলে মনে করেন ঠাকুরগাঁয়ের এই তরুণ। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকবে। ভরা মৌসুমে ইলিশের আকাল, দূষণ ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের তাগিদ গবেষকদের। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। চলতি বছর ভরা মৌসুমে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না, আর যা পাওয়া যাচ্ছে তাদের গড় আকৃতি ও ওজন কম। তাছাড়া অপরিপক্ক 2 থেকে 300 গ্রামের ইলিশের পেটে ডিম। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন, নদী দূষণ ছাড়াও নিষিদ্ধ জাল ব্যবহার করে ইলিশের প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট করা হচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে ঝুঁকির মুখে পড়বে ইলিশ। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনকে সাথে নিয়ে মাহমুদ হাসানের রিপোর্ট। মাছের রাজা ইলিশ, আর এই মাছ রপ্তানি করে আসে প্রচুর বৈদেশিক মুদ্রা। আহরণের উপযুক্ত সময়ে এবার দক্ষিণাঞ্চলে আকাল পড়েছে ইলিশের। গবেষকরা বলছেন, ইলিশের জন্য মোহনা এখন আর নিরাপদ নয়। নাব্যতা সংকট, নিষিদ্ধ জালের অধিক ব্যবহার এবং অতি আহরণে ইলিশের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। নাব্যতা সংকটের বিষয়টাই প্রধান, তার উপরে ক্ষেত্র বিশেষে অনেক জায়গাতে কম বেশি দূষণও আছে। এই ধরনের অনেকগুলো কারণে তারা প্রধান নদ নদীতে এখনো পর্যন্ত ওইভাবে আসছে না, অর্থাৎ খুব কম আসছে, যেটা একটু শঙ্কার কারণ রয়েছে। গবেষকদের মতে, ইলিশ আহরণ পরিকল্পিত বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্যে আনতে না পারলে দেশের এই সম্পদ ক্ষতিগ্রস্ত হবে। তাই ইলিশ সহ মৎস্য খাতে জরুরি ভিত্তিতে টেকসই ব্যবস্থাপনার তাগিদ দিলেন তারা। বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বিবেচনায় নিয়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুমের সুরক্ষা নিশ্চিত করার কথা। মেইন স্ট্রিম ঠিক রাখা, নদীর স্রোত ঠিক রাখা, অর্থাৎ সেখানে ইলিশের অভিপ্রায়নশীল পথ ঠিক রাখা। তাতে শুধু একটি কাজই হবে না, ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে না, অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। অপরিপক্ক ইলিশের পেটে ডিম পাওয়ার বিষয়টি অস্বাভাবিক। এটি নিয়ে গবেষণাও চালাচ্ছেন গবেষকরা। ছোট ইলিশের পেটে ডিম দেখা যাচ্ছে, এটা যদি অস্বাভাবিক হয় তাহলে হয়তো ব্যবস্থাপনাটাকে হয়তো বিশেষ আরেকভাবে সাজাতে হতে পারে। আজকের ঝাটকায় আগামী দিনের বড় ইলিশ। এই সম্পদ রক্ষায় 6টি অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। আর প্রজননের 2টি মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকলেই এই রূপালী সম্পদে ভরপুর থাকবে দেশ। মাহমুদ হাসান, 21 টেলিভিশন। যাত্রী হয়রানির অভিযোগ এনে 50 লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সেজুতি ট্রাভেলসের মালিককে আইনি নোটিশ দিয়েছে ল রিপোর্টার্স ফোরাম।
ওই ফোরামের পিকনিকে ভাড়া নেওয়া সেজুতি ট্রাভেলসের এসি গাড়িতে বৃষ্টির পানি পড়ায় সদস্যরা ভিজে জ্বরে আক্রান্ত এবং প্রয়োজনীয় মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় এই নোটিশ দেওয়া হয়। সোমবার রেজিস্ট্রি ডাকযোগে সংগঠনটির সভাপতি মাসুদুল হক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোতাহার হোসেন সাজু এ নোটিশ পাঠান। সেজুতি ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর দীনেশ চন্দ্র দাস এবং প্রতিষ্ঠানটির ম্যানেজারকে দেয়া এই নোটিশে 7 দিনের সময় দেওয়া হয়েছে, তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক সামান্য বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন নেমে এসেছে 2000 কোটি টাকার নিচে, তবে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া 274টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 174টির, কমেছে 163টির, আর অপরিবর্তিত ছিল 37টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 14 পয়েন্ট বেড়ে উঠে আসে 7205 পয়েন্টে, আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1762 কোটি 56 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও, লেনদেন হয়েছে 75 কোটি 76 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আসন্ন নারী বিশ্বকাপ বাছাইয়ের জন্য 20 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে জায়গা হয়নি 2 অভিজ্ঞ ক্রিকেটার পান্না ঘোষ ও সঞ্জিতা ইসলামের। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছে ফারিহা ইসলাম তৃষ্ণা ও দিশা বিশ্বাস। প্রায় 10 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় বিশ্বকাপ বাছাইয়ের 2 মাস আগে স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে, যাতে দলের খেলোয়াড়রা নিজেদের স্কিল ও ফিটনেস সেরা পর্যায়ে নিয়ে যেতে পারেন। 2022 সালে নিউজিল্যান্ডে হতে যাওয়া টুর্নামেন্টে স্বাগতিক ছাড়াও টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। আগামী 16 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত 10 দলকে নিয়ে জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপ বাছাই পর্ব। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 160 ইউনিয়ন পরিষদে ভোট গণনা চলছে। কক্সবাজারের সহিংসতায় নিহত 2, গুলিবিদ্ধ 7। 15 দফার দাবিতে কাল থেকে সারা দেশে 72 ঘন্টা ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘটের ডাক। ওয়াসার পানিতে মিলেছে কলিফর্ম, দূষণ রোধে গেল 2 বছরের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট। অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক মালিকের 30 বছরের কারাদণ্ড। পাট থেকে তৈরি হচ্ছে প্রিন্টারের কালিসহ ব্যতিক্রমী পণ্য, আসছে পানি ছাড়া আঁশ ছাড়ানোর প্রযুক্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।